নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আপনাদের সঙ্গে আমি অগ্নিভোগ। বর্তমানে আমি উপস্থিত রয়েছি এক সময় যে জায়গাটিকে সবচেয়ে ব্যস্ততম পার্টি অফিস বলা হতো, আজও তাই, জাতীয় স্তরের পার্টি অফিস। যে পার্টি অফিসে আহ, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ এবং অন্যান্য বহু স্টলওয়ার্ডস কংগ্রেসের, তারা এসছেন, মিটিং করেছেন, আড্ডা দিয়েছেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে মিটিং করেছেন। আজকে সেই বিধান ভবনে, প্রদেশ কংগ্রেস ভবনে আমি উপস্থিত রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, স্বাগত মৃত্তিকা টিভিতে। প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন, কারণ নির্বাচনের ব্যস্ততায় আপনাকে দেখেছি। এরপরে দেশ এবং রাজ্যের রাজনীতিতে প্রচন্ড প্রাসঙ্গিকভাবে আপনি ঘোড়দৌড় করেছেন। তো প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন। ঠিকই আছে। যা সামাজিক পরিস্থিতি, যা রাজ্যের পরিস্থিতি, যা রাষ্ট্রের পরিস্থিতি, একদিকে হকাররা চেল্লাচ্ছে, তাদের ভাত রুটির জোগাড় করার সমস্যা হচ্ছে, একদিকে গরিব মানুষদের বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, একদিকে ছাত্রদের প্রশ্নপত্র আউট এবং তাদের উত্তরপত্র সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সামগ্রিকভাবে যে আত্মনাদ, যে হাহাকার, তার মাঝে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে যারা নিজেদের দাবি করেন, তারা কেমন থাকতে পারেন, ঠিক তেমনি ভাবে আছি। ভালো আছি, কিন্তু পরিস্থিতির মধ্যে ভালো থাকার সংজ্ঞাটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বদলাচ্ছে। বেশ, একটা প্রশ্ন অবশ্যই করব, সেটা হচ্ছে যে কংগ্রেস এর আগের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম, তখন সংযুক্ত মোর্চা ছিল, বাম কংগ্রেস আইএসএফ একসাথে জোটে ছিল এবং কংগ্রেসের কোনো আসন সংখ্যা ছিল না। পরে বাইরন বিশ্বাস জিতেছিলেন, তৃণমূল তাকে ভাঙিয়ে নিয়ে নেয়। কিন্তু এবারে কংগ্রেস দুজন বিধায়ক পেয়েছে। আস্তে আস্তে বলা হচ্ছে যে কংগ্রেসের শক্তি বাড়ছে পশ্চিমবঙ্গে। তো আগামী দিনে আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা যেহেতু বামেদের সঙ্গে ইন্ডিয়া জোটে রয়েছেন, আপনারা কি বামেদের সঙ্গে জোটে যাবেন, নাকি কংগ্রেস একাই লড়তে থাকবে, নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হতে চলেছে? এটা সময়ই বলবে। একটা নির্বাচন তো অতিক্রম করে আমরা এলাম, সেখানে তো আমরা একাই লড়াই করেছিলাম। এবার আগামী দিনে যে যে নির্বাচন আছে, প্রত্যেক সময় তো পার্টি তো স্ট্যাটিক কিছু বিষয় নয়। একটা পরিস্থিতির উপরে সার্বিকভাবে একটি রাজনৈতিক দল তার পার্টি পলিসি, পার্টি লাইন অনুযায়ী চলে, সবটাই মানুষের চাহিদা অনুযায়ী। এবং কর্মী সমর্থক এবং নেতৃত্বের যে তাদের সাজেশন থাকে, তাদের যে রাস্তা দেখাবার বিষয়টি থাকে, তাতেই পার্টি নেতৃত্ব সেটাকেই গ্রহণ করে, কিংবা সেই পার্টি লাইন, পার্টি পলিসিকে তারা অ্যাপ্রুভ করেন, অনুমোদন দেন। সবটাই আদর্শ নীতিগত দিক থেকে এবং মানুষের কল্যাণ বা উন্নয়নের স্বার্থেই বিষয়টিকে দেখা হয়। 1998 সালে আপনাদের দলকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। আজকে তার দল ভেঙে তিন টুকরো। এই চিত্রটা যখন দেখছেন, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা প্রাচীন দল এবং কংগ্রেস পার্টি তার আদর্শ নীতি তে অবিচল থেকে বহু সময় রাস্তা বদলেছে মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে এবং দেশের স্বার্থে। ঠিক এই মুহূর্তে আমরা মনে করি আমাদের রক্তক্ষরণ যারা খুব প্ল্যান ওয়াইজ ম্যানুয়ালি করেছেন, আজকে একটি পার্টির যদি নিজেদের আইডেন্টিটি না থাকে, তাকে কতটা ক্রাইসিসে পড়তে হয়। কারণ ডেমোক্রেসিতে কোনো পার্টি কোনো সময় সবল থাকে, কোনো পার্টি কোনো সময় দুর্বল হয়। তার কারণ মানুষ যদি তাদের সমর্থন না করে, কিংবা তাদের কর্মপদ্ধতিতে তারা যেটা ভালো বলে ভাবছেন সেটা হয়তো মানুষের দ্বারা গৃহীত হলো না। কিন্তু তৃণমূলের যে আইডেন্টিটি ক্রাইসিসটা প্রতি মুহূর্তে হচ্ছে, এর একমাত্র কারণ হলো
কংগ্রেসটাকে নকল করেই তৃণমূল তৈরি হয়েছে। কংগ্রেসের ফাউন্ডেশন ডেটাকেই তৃণমূল অনেক সময় তাদের ফাউন্ডেশন ডে হিসাবে সেই দিনই একই কার্যক্রমে তারা ব্যয় করেছেন। আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, যখন আমি ছাত্র নেতা ছিলাম, ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি ছিলাম, কলেজে সোশ্যাল হতো, সেই সময় তো লতা মঙ্গেশকর কিংবা মোহাম্মদ রফি, কিশোর কুমার, এদের তো আনা যেত না, সম্ভবও ছিল না। এদের কণ্ঠে যারা গানটা গাইতো, কণ্ঠীদের নিয়ে আসা হতো। তারা খুব পপুলার ছিলেন, তারা খুব বিনোদন দিতেন, একেবারে একই ধরনের গলা। কিন্তু আপনি দেখুন, তাদের প্রায় কাউকেই খুঁজে পাওয়া যায় না, অস্তিত্ব নেই। সেই সময় নিজেদের আইডেন্টিটি নিয়ে অন্যের কারো গলা নকল না করে যারা গান গাইতেন, তারা আজকে কিন্তু লতা হতে পেরেছেন কিনা, কিশোর হতে পেরেছেন কিনা, রফি হতে পেরেছেন কিনা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা কিন্তু নিজেদের আইডেন্টিটি নিয়ে, তারা স্বাধীন সত্তায়, তারা কিন্তু স্বমহিমায় বিরাজ করছেন। তাদের আলাদাভাবে লোকে তাদের গান শোনে। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন কোনো একটি রাজনৈতিক দলের ভেতরে তর্ক বিতর্ক, সে বিষয়ে অনেক আলাপ আলোচনার মধ্যে নীতিগত প্রশ্নে মিল হয় না। সে পার্টি অর্গানাইজেশন বলুন বা অন্য কোনো অর্গানাইজেশন, সেখান থেকে তারা বেরিয়ে এসে সেই মতাবলম্বী, সেই মতের মানুষরা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেন। এটা হতে পারে, কিন্তু আমি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে রাখলাম, তারপরে পার্টির ভেতরে আমি বিতর্ক তৈরি করলাম, করে আমি ওই পার্টিটি ছেড়ে অলরেডি আমার তৈরি করা যে দলটি ছিল সেখানে আমি ঢুকে পড়লাম, বা অজান্তে যে দলকে আমি তৈরি করে রেখেছিলাম অন্য সবার অজান্তে, বা যে দলে আমি আছি সে দলের অজান্তে, এরপরে আমি চলা শুরু করলাম। এবং আমি ঠিক একইভাবে যে দল থেকে বেরিয়ে এলাম, তার নাম, তার সমস্ত কিছু আমি অবিকল নকল করলাম, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু ফাউন্ডেশন ডে যখন, প্রতিষ্ঠা দিবসকে নকলের বিভিন্ন অঙ্গীকার হচ্ছে, তখন কিন্তু, এবং সেটাকেই রূপান্তরিত করা হয়েছে, তার থেকেই এটা প্রমাণিত হয়ে যায় যে আপনি পুরো নকল করে আছেন। তো কংগ্রেস কোনো জায়গায় জিতছে, কোনো জায়গায় হারছে, কোনো সময় দুর্বল হয়, কোনো সময় সবল হয়। একটা নীতি আদর্শে কংগ্রেস তার পথ চলে। তো তার একটা স্বাধীন সত্তা, তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি নিয়ে কংগ্রেস চলে। এই তৃণমূলের এই ভাবে তার বিভিন্ন যে ভেঙে যাওয়া বলুন, বিভিন্ন মতের আগমন বলুন, সেটা এই আইডেন্টিটি ক্রাইসিস বলেই আমি মনে করি। তার সঙ্গে সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সাহায্য নিয়ে তার এই নতুন দল চলার ক্ষেত্রে পথ চলা শুরু হয়েছিল, সেই বিজেপি, তাদের যে মেকানিজম, সেই মেকানিজমটাই হচ্ছে যে অন্য কেউ আর থাকবে না, ডেমোক্রেসিতে অপোজিশন বলে কেউ থাকবে না। অথচ ডেমোক্রেসির প্রধান হচ্ছে তার পজিটিভনেস, যে সরকার তার উল্টো পাশে বিরোধী, তা না থাকলে ডেমোক্রেসির পূর্ণতা পায় না, সেটা তারা মানতে বাধ্য নয়। এবং এই ক্ষেত্রে এবারে যে সরকার তৈরি হয়েছে পশ্চিম বাংলায়, এই সরকার যে তৈরি হয়েছে, প্রথমে আমরা বাংলার মানুষকে অভিনন্দন জানিয়েছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, কারণ মানুষের সিদ্ধান্ত। যদিও মানুষের সম্মানকে কুর্নিশ করেছি আমরা, যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, যদিও সম্পূর্ণই সরকারটা তৈরি হয়েছে মানুষের সমর্থন বা সিদ্ধান্তে নয়, এর পেছনে আলাদা একটা মেকানিজম কাজ করেছে, আলাদা ইঞ্জিনিয়ারিং ছিল। সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনের অশুভ আঁতাত, এবং সেই আঁতাতটা এসআইআর এর মাধ্যমে আলাদা একটা পরিস্থিতি তৈরি করা, যে পরিস্থিতির ফয়দা বলুন, লাভ বলুন, যেটা বিজেপি গ্রহণ করেছে। এবং এর সঙ্গে হিন্দুত্বের ফ্লেভার, পুরোটাই যে হিন্দুরা একত্রিত হয়ে গিয়ে ভোট দিয়ে দিয়েছে তা নয়। যদি পার্সেন্টেজ অফ ভোটের বিশ্লেষণ করেন, হিন্দুত্বের ফ্লেভার একটা নিশ্চয়ই ছিল। এবং আমি এখনো পর্যন্ত মনে করি, যারা সম্পূর্ণ বিজেপি করেন তারা নিজেদের সেকুলার বলতে পারেন না।
যারা আইএসএফ করেন তারাও নিজেদের সেকুলার বলতে পারেন না। যারা সিপিএম করুন, সিপিআই করুন, আরএসপি করুন, ফরওয়ার্ড ব্লক করুন, দীপঙ্কর ভট্টাচার্যের যে পার্টি তা করুন, কংগ্রেস করুন, সে হিন্দু মুসলমান যেই করুন না কেন, তাদের অ্যাটিটিউড, মাইন্ড, তাদের কনসেপ্টটা কিন্তু সবটাই সেকুলার কনসেপ্ট আপনি বামেদেরকে সেকুলার মনে করেন? মনে করি। বেশ। একটা জিনিস অবশ্যই বলবো, বামেদের প্রসঙ্গ যখন উঠলো, 21শে জুলাই যে দিনটি আসছে, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন সোমেন মিত্র, এবং তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী, যার দিকে আঙুল ওঠে বুদ্ধদেব ভট্টাচার্য 21শে জুলাই সেই ম্যাসাকারের জন্য। এবার সেই ফাইলগুলো যেটা শোনা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হবে আরো একবার পুনরায়, এবং সেটার বিচারের মানে বিভাগীয় যে যা তদন্ত ইত্যাদি সেগুলো তো হবে সেটার মতো। হ্যাঁ, এবং সেখানে হ্যাঁ হ্যাঁ, তো সেই বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি এইবারে আপনারা 21শে জুলাই আলাদা করে নিজেদের মতো করে করতে চাইছেন। তো 21শে জুলাই নিয়ে কি পরিকল্পনা? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের 5জন কর্মীও যদি সাথে থাকেন তবুও 21শে জুলাই হবে। এই 21শে জুলাইয়ের টানাপোড়েনটা যদি একটু বুঝিয়ে দেন, মানে কি হতে চলেছে? না, টানাপোড়েনের তো কিছু ব্যাপার নেই। এখন ভারতবর্ষের লোক যদি আমেরিকায় মারা যান, তাহলে কি তিনি আমেরিকাবাসী হয়ে যাবেন নাকি? এবার প্রশ্ন হচ্ছে, সেদিন যে গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগঠিত হয়েছিল, নিশ্চিতভাবে অন্যতম পুরোধায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে। কিন্তু পতাকাটা ছিল কংগ্রেসের, পতাকাটা ছিল যুব কংগ্রেসের। আজও যে পতাকা, যে ঝান্ডা, সেটা কিন্তু সেই যুব কংগ্রেসের ঝান্ডা, সেই কংগ্রেসের পতাকা, একটাই হাত আর একটাই চক্র। তা এইবার সেই পতাকা নিয়ে যেদিন বেরিয়ে এসে মানুষ রাস্তায় আন্দোলনে নেমেছিলেন, যাদের গুলি লেগেছিল, যাদের মেরে ফেলা হয়েছিল, মরার সময় তাদের হাতে যে পতাকা ছিল, সেটা তো কংগ্রেসের পতাকা, সেটা তো যুব কংগ্রেসের পতাকা। এবার কালক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, বড় নেত্রী, তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, অস্বীকারের বিষয় নয়, কিন্তু আরো কংগ্রেসের সমস্ত নেতৃবর্গ ছিলেন, নামে ছিল যুব কংগ্রেসের, পুরো মাত্রায় কংগ্রেসের সাপোর্ট ছিল। আমরাও সেদিন ছাত্র পরিষদ করি, আমরাও ছিলাম রাস্তায়, যে কেউ মারা যেতে পারতেন। এবার যারা মারা গেছিলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নামগুলো নিয়ে, যেহেতু তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আলাদা দল করলেন এবং 21শে জুলাই পালন করলেন। কিন্তু যে ঝান্ডাটা নিয়ে মারা গেলেন, যে সিটিজেনশিপ নিয়ে তারা মারা গেলেন, সেটা তো কংগ্রেসের। এবং সেই ক্ষেত্রে সেই 93 সাল থেকে আমরা কিন্তু প্রতিবার শহীদ তর্পণ করি, তাদের স্মরণ করি, তাদের উদ্দেশ্যে রক্তদান শিবির হয়, হেলথ ক্যাম্প হয়, মিছিল হয়, মিটিং হয়, ফুটবল ম্যাচ হয়, তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়। লাগাতার 93 সাল থেকে আমাদের যারা যুব কংগ্রেসের সভাপতি ধাপে ধাপে থেকেছেন এবং কংগ্রেস এটাকে পালন করে আসে। এবার প্রশ্ন যে, গতবার আমি সভাপতি হয়েছিলাম, আমি সেই সময় পাইনি, নির্বাচন ছিল। এবারে আমরা অগ্রিম ঠিক করেছিলাম কংগ্রেস থেকে যে শহীদ মিনারের নিচে শহীদদের স্মরণে শহীদ দিবস আমরা পালন করব, এবং সেই মতো আমরা সবার সঙ্গে কথা বলে দিনটি স্থির করেছি, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন। আমাদের অধীনে শপথ হবে এই 13 জনকে যেমন স্মরণ করা, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যাতে কেউ শহীদ না হন। সে নিটের পরীক্ষার্থী আত্মহত্যা করে যে করছেন, তারাও যেমন শহীদ, এবছরে 14 জন। আবার চাকরি পাচ্ছেন না বলে যারা শহীদ হচ্ছেন, যাদের হকারদের যে জোর করে তুলে দেওয়া হচ্ছে, যাদের শহীদ হচ্ছেন, অর্থাৎ রান্নাঘর থেকে একেবারে বাজার পর্যন্ত, রান্নাঘরের যখন আগুন নিভছে, বাজারের আগুন যখন জ্বলছে, তখন আর কোনো
অবহেলায় যাতে প্রাণ বিসর্জন না হয়, কাউকে মরতে না হয়, শহীদ হতে না হয়, এটাও আমাদের ওই শপথে থাকবে। ওখানে নিশ্চয়ই শহীদদের স্মরণে কালচারাল অনুষ্ঠান হবে, কিন্তু চটুলতা থাকবে না। কারণ আমরা দেখেছি এই শহীদ দিবস, এই হচ্ছে আমাদের 21শে জুলাই, এটির পেটেন্ট কংগ্রেসের, কিন্তু কেউ পেটেন্ট ইউজ করছিলেন, এবং তাদের কাছে যেহেতু ক্ষমতা ছিল, তার জৌলুস, তার আড়ম্বরতা অনেক বেশি আমরা দেখতে পেয়েছি, তার বিচ্ছুরণও প্রচুর আমরা দেখেছিলাম। এবং সেই কাজটা যা ঘটেছিল, আমরা নীরবে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মৃতিতর্পণ করতে থেকেছি। আজকে যে সময়টি এসছে, সেটা হচ্ছে গণতন্ত্র রক্ষা করার শপথ নেওয়া, সংবিধানকে রক্ষা করার জন্য নিজেকে আত্মসমর্পণ করা, এবং আজকে দেশকে বাঁচাবার জন্য প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসার শপথ নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিস, হকার উচ্ছেদ, নিট সিবিএসসির ছাত্রছাত্রীদের আত্মনাদ, এবং এইগুলোকে কেন্দ্র করে আমাদের 21শে জুলাইয়ের আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচি কোনো কম্পিটিশনের কর্মসূচি নয়, এটা কোনো যোগদান মেলা নয়। বহু মানুষ যোগদান করছেন, তাদের মতো করে যোগদান করবেন, এবং এই 21শে জুলাই থেকে আরেকটি আওয়াজ ত্বরান্বিত হবে, সেটা হচ্ছে ছাত্র কি গুঞ্জ। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল, তাকে সামনে রেখে দিল্লিতে যাওয়া অসংখ্য ছাত্রছাত্রী প্রতিনিয়ত ভারতবর্ষে যেভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। প্রশ্নপত্র আজ দেখা গেছে যে 89 টাইমস লিকেজ হয়েছে, ফাঁস হয়ে গিয়েছে। এফেক্টেড 6.5 কোটি ছাত্রছাত্রী। আজকে 93 জন আজ পর্যন্ত 2014 সাল থেকে আত্মহত্যা করেছে। এই 10 বছরে যে 6.5 কোটি ছাত্রছাত্রী তারা এর শিকার হয়েছেন, এই কথাগুলো আজকে ভারতবর্ষের আকাশ বাতাসে, বাংলার আকাশ বাতাসে আমরা শুনতে পাচ্ছি। আর তার জন্যই ছাত্রদের আর্তনাদ, ছাত্র কি গুঞ্জ, এবং যেখানে রাহুল গান্ধী লাগাতার এই ছাত্রদের পাশে থেকে, যেহেতু তারা সাফারার, রাহুল গান্ধী হলেন সেই আওয়াজ, ভয়েস অব দি সাফারার পিপল, ভয়েস অব দি ডাউন টোডেন পিপল। আর তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরছেন। আর এরই প্রেক্ষাপটে কলকাতাতেও আমাদের একটি জোন তৈরি করে তার এক কোঅর্ডিনেটরও তৈরি করা হয়েছে। প্রসেনজিৎ বাসু একজনকে দায়িত্ব দিয়েছে। এনএসওয়াই অর্থাৎ রাষ্ট্রীয় ছাত্র সংগঠন, যেটা ছাত্র পরিষদের হচ্ছে প্যারেন্ট বডি, কিন্তু ছাত্র পরিষদ এবং কেরালা স্টুডেন্টস ইউনিয়ন এর দুজনের আলাদা সংবিধান, আর রাষ্ট্রীয় ছাত্র সংগঠনের আলাদা সংবিধান, কিন্তু আমরা একত্রিতভাবে কাজ করি। তার কারণ প্রথমে ছাত্র পরিষদের সংবিধান তৈরি হয়, কেরালা ছাত্র পরিষদের মানে ছাত্র সংগঠনের তাদের সংবিধান তৈরি হয়, দুটোর অ্যামালগামেট করে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা কংগ্রেসের আদর্শ নীতিকে উদ্বুদ্ধ হয়ে তারা এই ছাত্র সমাজের হচ্ছে কল্যাণার্থে কাজ করে। ভালো ল্যাব, ভালো ফ্যাকাল্টি, ভালো লাইব্রেরি এবং শিক্ষার প্রসার, এই যে কথাটা। আর আমাদের এখানে ছাত্র পরিষদের তো শিক্ষার প্রগতি, দেশপ্রেম, সংঘবদ্ধ জীবন, এটাই মন্ত্র। আর সেই মন্ত্রকে কাজে লাগিয়ে যুবকরা যখন দিশেহারা, কোনো কাজ পাচ্ছে না, ভোজনের ব্যবস্থা নেই, 45 বছরের সব থেকে বেশি বেকার, আর ভারতবর্ষের প্রেক্ষাপটে আজকে দেখা যাচ্ছে ডবল ইঞ্জিন সরকার, তার পরিণাম আজকে হকারদের কোনো রকম প্যাকেজ ছাড়া, কোনো রকম পুনর্বাসন ছাড়া তাদের হাঁটিয়ে দেওয়া হচ্ছে। হকার হেঁটে যাক, কোনো অসুবিধে নেই, কিন্তু একটা হকারের ছেলে মেয়ে, তারা যে এই রোদে জলে ভিজে তার বাবা হকারি করে যে পয়সা নিয়ে আসতো, তাতে তাদের পরিবার চলতো এবং শিক্ষাতে তারা সে আলোকপাত হতেন, সেটা যখন ধ্বংস হয় তখন কিন্তু স্বপ্ন ধ্বংস হয়। যেটা বাংলায় প্রতি মুহূর্তে এই হকার উচ্ছেদের নামে উইদাউট প্ল্যান যে কাজটি হচ্ছে, হকার নিশ্চয়ই না থাকা উচিত রাস্তায়, কিন্তু কেন আছে, এর জন্য
যে আলোচনা দরকার, এক্সপার্ট কমিটির সঙ্গে বসা দরকার, সেগুলো কোনোটাই হচ্ছে না। অর্থাৎ মেহনতি মানুষের যে আওয়াজ, মেহনতি মানুষের যে তাদের চাহিদা, তার উপরে কেউ আলোকপাত করছে না। এবং মেহনতি মানুষ যা, আর ছাত্র সমাজও মেহনতি হয়ে গেছে, তারাও বলার মতো কোনো জায়গা নেই, তাদের উপরে যে অবিচার হচ্ছে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন না, এবং এই ডবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় ভাঁওতা দিচ্ছে, এবং এর জন্য দায়ী একমাত্র ব্যক্তি আমরা মনে হয় এই সব লোককে মেরে ফেলার জন্য, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যার পুরো ফেলিওর। অ্যাকচুয়ালি মোদী সবকো মারুয়া দিয়া হ্যায়, কারণ একটা আওয়াজ আজকে সব জায়গায় শোনা যাচ্ছে, মোদী মারুয়া দিয়া হ্যায়। মিডল ক্লাস বিজনেসম্যান, স্মল বিজনেসম্যান, ছোট মাঝারি কারখানা, সমস্ত শ্রেণীর মানুষ, কৃষক, স্টুডেন্ট, মেহনতি, সবার একই আওয়াজ যে একজনই মন্ত্রী, বাকি কেউ নয়। এবং মোদির জন্য আজকে সব অকল্যাণে বাংলা ভারত চলতে থাকছে। আজকে পশ্চিমবাংলার প্রেক্ষাপটও তাই। এই দেখুন, সরকার 1 মাস ক্ষমতায় এসছে, তার গোয়েন্দা ফেলিওরের কারণে আজকে তারাতলায় এতগুলো মানুষের মৃত্যু ঘটলো। নিশ্চিত একটা ট্রানজিট পিরিয়ড, সরকার কিছু করতে পারে না। আগের যারা ছিলেন তারা যদি চুপিসারে কিছু করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আজ যদি সন্ত্রাসবাদের কেউ ঢুকে গিয়ে এখানে কিছু করে, সরকার তো সে ব্যাপারে দৃষ্টি তাকেই দিতে হবে, তার কাছেই তো প্রশ্ন চাইবে। 1 মাস তো কম দিন নয়, আবার 1 মাস বেশি দিনও নয়। তবে সরকার এখানে উদ্ধার কার্যটা খুব ভালোভাবে করেছে, সেখানে আমরাও ছিলাম, আমরা দেখেছি, তার জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু লোকাল থানা ছিল, আপনার কাছে গোয়েন্দা বিভাগের ফেলিওর না হলে আপনার কাছে তো ইনফরমেশন আসা দরকার ছিল, হুইচ ইজ গোয়িং অন এভরি কর্নার। এটা কে দেবে? থ্রু থানা, বিভিন্ন জায়গা থেকে তো আপনার কাছে খবর আসবে। এটা বলছি না থানা ওখানে গিয়ে পৌঁছে থানা কিছু রফা করে নিক, এবং থানাকে তো আমি বিশ্বাস করব যে তারা সেই প্রপার ইনফরমেশনের মাধ্যমে তারা এখানে কত যাতে অঘটন না ঘটে সেটা তারা দেখবেন। তো সামগ্রিকভাবে আমি মনে করি, যেটা দিয়ে শুরু করেছিলেন, আমরা বাঁচিয়াও মরিয়া আছি, এই শব্দটি আমরা বলতে পারি। তবে আরো 30 দিন হয়েছে, 60 দিন অতিক্রান্ত হোক, 90 দিন হোক, তারপরেই আমরা বুঝতে পারবো সরকারের অভিমুখ। অলরেডি আমরা বুঝতে পারছি, বিভিন্ন আইন কানুন নিয়ে আসার কথা বলছেন, আন্দোলন করা যাবে না, নতুন এসওপি তৈরি করছেন, কিন্তু কেন? গণতন্ত্রে তো কথা বলতে দিতে হবে, তবেই তো আপনি ভুল জানতে পারবেন, তবেই তো চেক অ্যান্ড ব্যালেন্স হবে, এটাই তো স্বাভাবিক, ওটাই আমি মনে করি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে এই গণতন্ত্রে কথা বলতে দেওয়ার বিষয়টা যেটা আপনি বললেন, যে একটা অভিযোগ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপনারা করছেন যে এনডিএ যেভাবে শক্তি বাড়াচ্ছে, একদিকে এনসিপিআই করে তৃণমূলের যে 20 জন তারা চলে গেলেন, একটা সুপার এনডিএর দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি আপনাদেরই শরিক উদ্ধব ঠাকরের যে শিবসেনা, সেখান থেকে বেশ কয়েকজন চলে গেলেন। এখন শোনা যাচ্ছে সমাজবাদী পার্টিও ভাঙতে চলেছে। আপনাদের পক্ষে বা রাহুল গান্ধী মাননীয় যিনি বিরোধী দলনেতা লোকসভায়, তার পক্ষে কি একটু কষ্টকর হবে আগামী বিলগুলোকে আটকানো? কারণ এনডিএর তো টার্গেটই দেখা যাচ্ছে 360 পেরিয়ে যাওয়া। আপনাকে আমি বলি, আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থাকেই না মানেন, তাহলে কিছু তো করার নেই। আপনি সব এজেন্সির মাধ্যম দিয়ে যদি ভাবেন যে এই ভারতবর্ষের বহুত্ববাদকে চালনা করবেন, বহুত্ববাদ তো হবে না, মনুবাদী চিন্তা ভাবনার দিকে এগোনোর যে প্রক্রিয়া, সেটাই চলছে। এবং এইভাবে আপনি করতে করতে কি করবেন? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এবং সেই ক্ষেত্রে একদিন, ভগবান করুক এটা যাতে না হয়, সেটা হচ্ছে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিভিন্ন যে এজেন্সিস গুলো আছে তাদের উপরে মানুষের এখনো পর্যন্ত আছে, যে লাস্ট কোর্টে গিয়ে দেখে নেব, লাস্ট সিবিআইতে দেখব, লাস্ট নির্বাচন কমিশনের কাছে যাব, লাস্ট ইডির কাছে যাব, লাস্ট ইনকাম ট্যাক্সের কাছে যাব, সর্বোপরি কোর্টে গিয়ে দেখব। আস্তে আস্তে করে সব বিশ্বাস যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনাকে আমি বলছি এই বিশ্বাসটা ভাঙা, যারা এই শীর্ষ পদে বসে আছেন, আপনারা যাতে মানুষের এই বিশ্বাস না ভাঙে সেটা দেখবেন, তা না হলে কিন্তু তার পরিণাম ভয়ঙ্কর। বেশ, আমার শেষ প্রশ্ন শুভঙ্কর বাবু, সেটা হচ্ছে মাঝখানে একটা হই হই উঠেছিল এবং সেইটা দিয়েই আমি শেষ করব। সেটা হচ্ছে, উনি তো
গাই বাছুর যে সময় সত্যি কথা বলতে ইন্দিরা গান্ধী যে চিহ্নটি তৈরি করেছিলেন, মানে কংগ্রেস ও আর কংগ্রেস আর যখন আলাদা হলো, সেই গাই বাছুর চিহ্নর আমল থেকে কংগ্রেস করেন। তো আগামী দিনে যে হইটা মাঝখানে হয়েছিল এবং যে গুজবটা মাঝখানে, আমি গুজবই বলবো এটাকে কারণ এখন অব্দি কোনো প্রমাণ নেই আমাদের কাছে, কিন্তু আপনি স্বাগত জানিয়েছিলেন যে অসুবিধা নেই যদি নরেন্দ্র মোদীর বিরোধিতা করে, বিজেপি আরএসএস এর বিরোধিতা করে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সহসভাপতি হয়ে কি ফিরছেন দলে? আমার এরকম কিছু জানা নেই, এবং এ ব্যাপারে হাইপোথেটিক্যাল কোনো কোশ্চেন। মিডিয়া আজকের দিনে বিপণনের বাজার, প্রচুর মিডিয়া তাদের বিভিন্ন খবর তারা কোথাও থেকে তাদের সোর্সে তারা পেয়েছেন, বলেছেন, পাননি, এ ব্যাপারে আমার কিছু নেই। আমি শুধু এই কথাই বলেছিলাম যে আরএসএস এর যে বিচারধারা এবং মনুবাদী সোচ, বিজেপির যে তানাশাহি, এর বিরুদ্ধে রাহুল গান্ধী লাগাতার যেভাবে কোনো রকম কম্প্রোমাইজ না করে যে লড়াই লড়ছেন দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, কংগ্রেসের আদর্শ নীতিতে বিশ্বাস করে যদি কেউ রাহুল গান্ধীর এই লড়াইয়ের অংশীদার হতে চান এবং আগামী দিনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সত্যিকারের লড়াইয়ের মুখ হিসেবে রাহুল গান্ধী ছাড়া কেউ নেই, সেক্ষেত্রে রাহুল গান্ধীর এই তার ফেসকে যদি কেউ মেনে নিয়ে ভাবেন যে হ্যাঁ রাহুল গান্ধী লড়তে পারেন, তাহলে আমার মনে হয় আমাদের সেই সমস্ত মানুষদের জন্য, সেই সমস্ত যারা কংগ্রেসের আদর্শ নীতিতে বিশ্বাস করবেন, রাহুল গান্ধীর হচ্ছে ফেসকে গ্রহণ করবেন, রাহুল গান্ধীর লড়াইকে কুর্নিশ জানিয়ে তার অংশীদারি, তার অংশ হিসাবে সেই লড়াইয়ে সহযাত্রী হবেন, নিশ্চিতভাবে তাদের জন্য আমাদের দরজা খোলা, সবাইকে আহ্বান। এটাই আমি আগে বলেছিলাম, এখনো বলছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম সুন্দরভাবে অকপটে সমস্ত কিছু খোলা মনে তিনি বললেন। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুভঙ্কর বাবুর সাথে আমরা কথা বললাম, একদম আনফিল্টার্ড আনকাট কনভারসেশন, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ অবধি আপনারা দেখতে থাকুন মৃত্তিকা টিভি। ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে অগ্নিভ, বিধান ভবন, কলকাতা।